একটা সময় বিশ্বের 25% এরিয়া ইংরেজদের কন্ট্রোলে ছিল। এমনকি তারা বিশ্বের মোট জনসংখ্যার 23%কে শাসন করত। 19 শতকে বিশ্বের সবথেকে শক্তিশালী এবং ধনী দেশ ছিল ব্রিটেন। লন্ডন ছিল ওয়ার্ল্ডের ইকোনমিক হাব। আর হবে নাই বা কেন? ইংরেজরা প্রায় 200 বছরে ভারতের দেদারসে লুট করেছে। তাদের লুটের পরিমাণ এতটাই বেশি ছিল যে মনে করা হয় তারা ভারত থেকে প্রায় $45 ট্রিলিয়ন সম্পত্তি ইংল্যান্ডে পাচার করেছে। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মিশর, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, অস্ট্রেলিয়া সহ এই বিভিন্ন ব্রিটিশ কলোনিগুলো থেকে তারা যে কি পরিমাণ সম্পত্তি লুট করেছে তার কোনো হিসেব নেই। কিন্তু এত কিছুর পরেও আজ 2025 সালে যেভাবে ভারতের ইকোনমি র্যাপিডলি গ্রো করছে, সেখানে ব্রিটেনের ইকোনমি কোল্যাপস করতে শুরু করেছে। একটা সময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। আজ সেই দেশের নাগরিকরাই খাবারের জন্য ফুড ব্যাংকের লাইন দিচ্ছে। দেশে বেকারত্ব এত পরিমাণে বেড়ে গেছে যে সাধারণ মানুষ কাজের আশায় অন্য দেশে মাইগ্রেট করছে। অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে ধনীরা দেশ ছেড়ে অন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শিফট হয়ে যাচ্ছে একটা কোয়ালিটি লাইফের আশায়। এমনকি এই 2025 সালেই প্রায় 16,000 মিলিয়নার ব্রিটেন ছেড়ে চলে যাবে। যে ব্রিটেনের রাজার মাথায় কোহিনূরের তাজ, সেই রাজ পরিবারেও আজকের দিনে রয়েছে আর্থিক মন্দা। এমনকি বন্ধ হয়ে যাচ্ছে ব্রিটেনের রাজার স্পেশাল ট্রেন। তো প্রশ্ন হচ্ছে ব্রিটেনের ইকোনমি কিভাবে এতটা খারাপ হয়ে গেল? ইউকে সবচেয়ে বড় কম্পিটিটর ছিল আমেরিকা, কিন্তু আজকের দিনেও আমেরিকা তাদের ইকোনমিক গ্রোথ ধরে রেখেছে। সেখানে ব্রিটিশরা কেন তাদের ইকোনমিকে ধরে রাখতে পারল না? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে, নাকি এটা তাদের কর্মফল? নমস্কার, আমি রয়েছি মিঠুন আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ আমি আপনাকে বলবো যে ইউকে কিভাবে দিন দিন হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আর এই ভিডিওর মাঝখানে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, যেখানে আপনার টাকা পয়সা ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। সময়টা ছিল 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, আর এই বিশ্বযুদ্ধে ইউকের প্রায় $120 বিলিয়ন ক্ষতি হয়েছিল। 2025 সালে দাঁড়িয়ে যার পরিমাণ $2 ট্রিলিয়ন। এই সময় ম্যান পাওয়ার, ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই অলমোস্ট ডেস্ট্রয় হয়ে গিয়েছিল। আর এরপর থেকে সারা বিশ্ব জুড়ে ইউকের ক্ষমতা একটু একটু করে কমতে শুরু করে। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন ব্রিটিশ কলোনিগুলোতে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়, আর এই দেশগুলো একের পর এক স্বাধীন হতে শুরু করে। ফলে এতদিন ধরে এই দেশগুলো থেকে ইংরেজরা যে হিউজ প্রফিট আর্ন করত, সেগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও এই দেশটা একটা লম্বা সময় ধরে স্টেবল পর্যায়ে ছিল, কারণ তাদের ব্যাংক ভরে ছিল লুটের টাকায়। কিন্তু মেইন প্রবলেমটা শুরু হয় 2008 সালের ফিনান্সিয়াল কোলাপস দিয়ে, যেটা শুরু হয়েছিল আমেরিকায়। No cash and ATMs and hospitals not being able to function. It was really the stuff of nightmares. এই সময় আমেরিকার বড় বড় ব্যাংক আর ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো প্রচুর পরিমাণে রিয়েল এস্টেট মানে বাড়িঘর বানানোর দিকে ইনভেস্ট করছিল। আর এই সময় আমেরিকার ব্যাংকগুলো কোনো মানুষের ব্যাকগ্রাউন্ড চেক না করে তাদেরকে হিউজ পরিমাণে লোন দিতে শুরু করে। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ তাদের লোনের কিস্তি মেটাতে পারে না, তখন এই পুরো সিস্টেমটা কোল্যাপস করে যায়। যার ফলে 2008 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যাংক লিম্যান ব্রাদার্স দেউলিয়া হয়ে যায়। এই ঘটনার ফলে গোটা দেশের মানুষ প্যানিক করে। তারা একসাথে তাদের জমানো সমস্ত টাকা ব্যাংক থেকে তুলতে যায়, যার ফলে আমেরিকার ব্যাংকিং সেক্টর পুরোপুরি বসে যায়। ডলারের ভ্যালু কমতে শুরু করে, ফলে এর ইম্প্যাক্ট সারা বিশ্ব জুড়ে পড়ে। পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলো ব্যাংকে টাকা রাখতে, ইনভেস্ট করতে ভয় পাচ্ছিল। আর যেহেতু ব্যাংক থেকে লোকজন টাকা তুলে ফেলছিল, ফলে ব্যাংকগুলো আর লোন দিতে পারছিল না। এর ফলে বিজনেস থেকে শুরু করে সার্ভিস সেক্টর সবকিছুই প্রায় ধসে যায়। আর এই ঘটনা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল যে দেশটার, সেটা হলো ইউকে অর্থাৎ ব্রিটেনের। আর এই ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে 2009 সালে ব্রিটেনের ইকোনমি প্রায় 4.9% শ্রিঙ্ক করে গিয়েছিল। 2008 থেকে 2010 সালের মধ্যে ব্রিটেনে বেকারত্ব দ্বিগুণ হয়ে যায়, যেখানে 2008 সালের মাঝামাঝি সময়ে ইউকের বেকারত্বের পরিমাণ ছিল 5%-এরও কম, সেখানে 2010 সালে বেড়ে সেটা 8% হয়ে যায়। প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এই সময় ইউকেতে চাকরি হারায়।
ইউকের বড় বড় ব্যাংক যেমন রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, লয়েডস ব্যাংকিং গ্রুপের বিশাল ক্ষতি হয়। এই সময় ব্রিটেনের সরকার প্রায় £1 বিলিয়ন খরচ করে এই ব্যাংকগুলোকে দেউলিয়ার হাত থেকে বাঁচায়। তবে এখানেই কিন্তু শেষ নয়। যেহেতু ব্রিটেনের বহু ব্যবসা বাণিজ্য এই সময় ধসে পড়েছিল, ফলে বহু মানুষ তাদের চাকরি হারিয়েছিলেন। আর তারা যে সমস্ত বাড়িঘর লোন নিয়ে কিনেছিলেন, তারা সেই লোন মেটাতে পারছিলেন না। ফলে এই সময় হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়ে যান। আর এই হিউজ ইকোনমিক ক্রাইসিস থেকে বেরোনোর জন্য সরকারকে বড় অ্যামাউন্টে লোন নিতে হয়। 2008 সালের আগে পর্যন্ত যেখানে ইউকের জিডিপির তুলনায় লোনের পরিমাণ ছিল 35%, সেখানে মাত্র 2 বছরে সেটা বেড়ে হয়ে যায় 70%। আর এই সিচুয়েশনে এসে সরকারের খরচ কমানোর জন্য তারা বাধ্য হয় অস্টেরিটি পলিসি চালু করতে। আর এই পলিসির খুব বাজে ইম্প্যাক্ট ইউকের সমাজের মধ্যে পড়ে। এর ফলে এডুকেশন, হেলথ কেয়ার সেক্টর, সোশ্যাল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই বাজেট কমে যায়। আর গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর উপরে করের বোঝা চাপে। তবে এই ঘটনার পরেও আগামী 5-6 বছরের মধ্যে ব্রিটেনের ইকোনমি একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। কিন্তু ঠিক তখনই ব্রিটেন এমন একটা ভুল করে যার ফলে ব্রিটেনের ভবিষ্যৎ প্রায় অন্ধকার হয়ে গেছে। আর সেটা হলো ব্রেক্সিট। 1973 সালের 1 জানুয়ারি ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছিল। ইউরোপে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে একজোট করে একটা সংস্থা তৈরি করা হয়েছে, যার নাম ইউরোপিয়ান ইউনিয়ন। এবারে ইউরোপিয়ান কান্ট্রিতে জয়েন হওয়ার বেশ কিছু ফায়দা রয়েছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার কান্ট্রিগুলোর মানুষেরা বিনা ভিসায় ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশে গিয়ে থাকতে পারে, পড়াশুনো করতে পারে, এমনকি জবও করতে পারে। কিন্তু এই ব্যাপারটা ব্রিটিশরা ইজিলি মেনে নিতে পারছিল না। তাদের মনে হচ্ছিল যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের বাকি দেশগুলো তাদের দেশে বিনা ভিসায়, বিনা বাধায় আসতে পারত এবং এখানে এসে জব করতে পারত, এর ফলে ব্রিটেনে বিদেশিদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছিল। ফলে চাকরি, সরকারি পরিষেবা সবকিছুতেই চাপ বাড়ছিল। এমনকি তারা এটাও মনে করত যে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইনগুলো রয়েছে তারা ইউকের উপর চাপিয়ে দিচ্ছিল। এমনকি ইউকে পার্লামেন্টের স্বাধীনতা নেই এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, এটাও অনেকে মনে করত। আর ইউকে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হওয়া সত্ত্বেও এনাফ সুযোগ সুবিধা পাচ্ছিল না। তাই ব্রিটেনের জনসংখ্যার একটা বড় অংশ বারবার আওয়াজ তুলছিল যাতে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। এরপরেই ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোবে কিনা এই বিষয়ে 2016 সালের 23 জুন এখানে একটা গণভোট হয়। এই ভোটে 51.9% মানুষ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দেয়। আর এই ভোটের পরেই 2020 সালে ব্রিটেন অফিসিয়ালি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। আর এই ঘটনাকে বলা হয় ব্রেক্সিট, মানে ব্রিটেন প্লাস এক্সিট, সংক্ষেপে ব্রেক্সিট। আর এখান থেকে শুরু হয় ব্রিটেনের আসল ডাউনফল। ভোটের পর মানে 2016 সালের জুন মাসেই ব্রিটিশ পাউন্ডের দাম 10 থেকে 15% ড্রপ করে, যেটা গত 30 বছরের মধ্যে সব থেকে বেশি ছিল। ফলে জিনিসপত্রের এক্সপোর্ট ভ্যালু বেড়ে যায়। এর ফলে যে সমস্ত জিনিসপত্র বাইরের দেশ থেকে এক্সপোর্ট করা হতো সেগুলোর দাম বেড়ে যায়। এর ফলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে থাকে। অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ইজিলি ব্যবসা করার সুবিধার জন্য ব্রিটেনে তাদের অফিস খুলেছিল। কিন্তু ব্রেক্সিটের পর তারা রিয়েলাইজ করে যে ইউকের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে বিজনেস সেটা আর সহজ হবে না। তাই এইচএসবিসি, বার্কলেস, সনির মতো বড় বড় কোম্পানিগুলো তাদের হেডকোয়ার্টার ইউকে থেকে শিফট করে নেয়। ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার থাকাকালীন ইউরোপের যে বাকি দেশগুলোর সাথে বিজনেস করার জন্য ব্রিটেনকে এক্সট্রা করে কোনো ট্যাক্স পে করতে হতো না, কোনো পেপার ওয়ার্ক ছিল না, কোনো কাস্টম ডিউটি ছিল না। ফলে বিজনেস অনেক ফাস্ট এবং প্রফিটেবল হতো। কিন্তু 2021 সালের পর থেকে ব্রিটেন থেকে ইউরোপে যে ফুড এবং মাছের আইটেম এক্সপোর্ট করা হতো তা প্রায় 40% কমে যায়। ইউরোপিয়ান ইউনিয়নের মানুষেরা আগে সহজেই ইউকেতে এসে কাজ করতে পারত, কিন্তু ব্রেক্সিটের পর সেটাও বন্ধ হয়ে যায়। এর ফলে এগ্রিকালচার সেক্টর, রেস্টুরেন্ট, হসপিটাল, ট্রান্সপোর্টেশন সিস্টেম এই সমস্ত জায়গায় হিউজ লেবার ক্রাইসিস দেখা যায়। 2021 সালে ইউকেতে এত পরিমাণে ট্রাক ড্রাইভার কমে গিয়েছে যে পেট্রোল পাম্পগুলোতে ফুয়েল পৌঁছে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ড্রাইভার নেই। 2023 সালের রিপোর্ট অনুযায়ী ইউকের ইকোনমি 4 থেকে 5% ড্রপ করেছে, যেটা ব্রেক্সিট না হলে কখনো হতোই না। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ব্রেক্সিটের কারণেই ইউকের ব্যবসায়িক ক্ষেত্রে খরচ প্রায় 10% বেড়ে গেছে। পাউন্ড আরও দুর্বল হচ্ছে। 2022-23 সালে খাবারের দাম প্রায় 15% বেড়ে গেছে। দেশে এক্সপোর্টের পাশাপাশি বিদেশি ইনভেস্টমেন্টও কমে গেছে। ফলে সরকারের ইনকামও আগের থেকে অনেক লো হয়ে গেছে। এখানে গরিবি হু হু করে বাড়ছে, চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই।
যেন শুধু একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ইভেন G7 কান্ট্রিগুলোর মধ্যে ইউকেই একমাত্র দেশ যাদের ইকোনমিক কন্ডিশন সব থেকে খারাপ। 19 শতকে সবচেয়ে পাওয়ারফুল এবং ধনী দেশটার অবস্থা আজকে এমন জায়গায় যে প্রায় 35 লক্ষ মানুষকে ফুড ব্যাংক থেকে খাবার নিতে হচ্ছে। ব্রিটেনের রাজ পরিবারে যে হিউজ খরচ, সেই খরচও কাটছাট করে কম করার জন্য ইউকের পার্লামেন্টে আওয়াজ উঠছে। এমনকি আজকের দিনে প্রায় 1 কোটিরও বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। মানে এরা শীতের দিনে ঘর গরম করার জন্য ন্যূনতম তেল বা গ্যাস কেনার খরচটাও অ্যাফোর্ড করতে পারছে না। রিপোর্ট অনুযায়ী ইউকের 4 জন শিশুর মধ্যে 1 জন আজকের দিনে গরিবী সীমার নিচে বসবাস করছে। দেশটার জিডিপি গ্রোথও ভীষণ পরিমাণে কমে গেছে 0.3 থেকে 0.6%। আর ইনকাম ইনইকুয়ালিটি ব্রিটেনে ভীষণই বাজেভাবে রয়েছে। এই দেশটার টপ 1% মানুষের কাছেই দেশটার প্রায় 20% সম্পদ রয়েছে। ইভেন যে ইউকের হেলথ কেয়ার সেক্টর একটা সময় দেশটার গর্ব ছিল, সেটাও এখন ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। হসপিটালগুলোতে ডাক্তার নেই, নার্স নেই। এমনকি যে সমস্ত ডাক্তার এবং নার্সরা রয়েছেন তাদের বেতন এতটাই কম যে তারা ঘন ঘন স্ট্রাইক করছেন। রোগীদের অ্যাপয়েন্টমেন্ট পেতেও প্রায় মাসের পর মাস সময় লেগে যাচ্ছে। এমনকি এমার্জেন্সি ট্রিটমেন্টও সময় মতো পাওয়া যায় না। তবে এখনও এই দেশটায় ভীষণই হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বিদেশি টিচারদের উপরই ভর করে টিকে রয়েছে। এখানে টিচারদের বেতন এতটাই কম যে দেশের ট্যালেন্টেড ছেলেমেয়েরা বেশিরভাগই ভালো চাকরি বা ভালো বেতনের আশায় অন্য ইউরোপীয় দেশগুলোতে মাইগ্রেট করছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে ইউকের যে কোয়ালিটি এডুকেশন তার পাটও একদিন চুকে যাবে। ব্রিটেনের ইকোনমি ভেঙে পড়ার পেছনে কিন্তু শুধুমাত্র ব্রেক্সিট বা 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল না। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্স। 2016 থেকে 2025 সাল পর্যন্ত মাত্র 9 বছরে এখানে 6 জন প্রধানমন্ত্রী বদলে গেছে। সরকারের মন্ত্রিসভায় ঘন ঘন বদল হচ্ছে। বাজেট, ইন্টারনাল পলিসি কোনো কিছুই স্টেবল নয়। দেশের পলিটিশিয়ানদের মধ্যে বড় একটা অংশ কারাপ্টেড। দুর্বল নেতৃত্ব, কারাপশন আর রং স্ট্র্যাটেজি সব মিলিয়ে ইউকের রাজনীতির ভিতটাই নড়ে গেছে। যে দেশটা একটা সময় গোটা পৃথিবীকে কন্ট্রোল করত, সেই দেশটা নিজেরাই নিজেদের দেশের রাজনীতিকে কন্ট্রোল করতে পারছে না। আর একেই হয়তো বলে কর্মফল। ইউকে আজকের দিনে একটা ওয়ার্ল্ড পাওয়ার, রিসার্চ এবং ডেভেলপমেন্ট, মিলিটারি পাওয়ার, এই সব কিছুতে ইউকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। কিন্তু যেভাবে সাধারণ মানুষের কোয়ালিটি অফ লাইফ, ইকোনমিক কন্ডিশন, ফান্ডামেন্টাল রাইটসগুলো নষ্ট হচ্ছে, সেটা কিন্তু ইউকের ভবিষ্যৎকে দিন দিন অন্ধকার করে দিচ্ছে। এরকম আর কোন দেশের উপরে আপনারা ডিটেইলড ভিডিও চান? রোমাঞ্চপিডিয়া আপনাদের জন্য সেই ভিডিওগুলো বানাবো আমরা। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ছিলাম মিঠুন, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।